রাজধানী ঘিরে হবে রিং ও রেডিয়াল রোড, কমবে যানজট, বাঁধবে সময়। কুমিল্লা লাকসাম চাষাড়া হয়ে নতুন রোড। ঢাকা চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমছে ৮০ কিলোমিটার। যত দ্রুত কাজটা হয় তত আমাদের একটু সুবিধা হয়। আমার মনে হয় এতে অনেকটা যানজট কমবে। রিং রোড, রেডিয়াল রোড যাই করি কেন সেটা যেন ভবিষ্যতে ফাংশনাল থাকে। ঢাকা চিটাগাং লাইন, সেই লাইনটা আমরা ডেডিকেটেড ফ্লাইট করিডোর হিসেবে ব্যবহার করতে পারবো। ডিস্টেন্স কমে গেল, এই কারণে ফুয়েলের যে সেভিংটা হবে সেখানে কস্টও কমে যাবে। বাস, মেট্রো, মনোরেলের সমন্বিত উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফেরাতে চায় সরকার। পদ্মা সেতুর পিলারের পাশের অতিরিক্ত মাটি সরানো নির্মাণ কাজেরই অংশ। এই মাটি সরানো ব্রিজ বানানোর কনস্ট্রাকশনেরই অংশ। এই পিলারের সাথে, এই স্ট্রাকচারের সাথে ওই মাটির কোনো সম্পর্ক নেই। সেতু চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পরে সরানো উচিত ছিল। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রিজার্ভ চুরিকাণ্ডে সাবেক গভর্নর আতিউর সহ দেশি বিদেশি ৬৪ ব্যক্তি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা। চার্জশিটের খসড়া প্রস্তুত, সিআইডির কেন্দ্রীয় ব্যাংকের স্বস্তি। প্রধানমন্ত্রীর সফরে গুরুত্ব পাবে মালয়েশিয়ায় দক্ষ জনশক্তি রফতানি। ২ সমঝোতা স্মারকে সইয়ের আশা। কূটনৈতিক ভারসাম্যের বার্তা দিতেই কুয়ালালামপুর যাত্রা। উশিন ঘিরে সীমান্তে কমছে না উত্তেজনা। ৫ দিন ধরে কুড়িগ্রামের শূন্যরেখায় ৯ জন। চাঁপাইনবাবগঞ্জে নদীপথে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ। বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয়রাও। কেইনের রেকর্ড গড়া ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের। পর্তুগালকে রুখে দিল কঙ্গো। ম্যাচের নিষ্প্রাণ ক্রিস্টিয়ানো রোনালদো। এবং যুদ্ধবন্ধে ১৪ শর্তে ইরান যুক্তরাষ্ট্র ঐতিহাসিক সমঝোতা চুক্তি সই। খুলছে হরমুজ, উঠছে নিষেধাজ্ঞা। ওয়াশিংটনের বিরুদ্ধে বিজয় ঘোষণা তেহরানের। যানজটমুক্ত নগরী গড়ে তুলতে রাজধানী ঢাকাকে ঘিরে রিং রোড ও ১৫টি রেডিয়াল রোডের পরিকল্পনা করছে সরকার। এতে কমবে যানবাহনের চাপ, বাঁচবে সময়, বাড়বে অর্থনীতির গতি। বিশেষজ্ঞরা বলছেন, উদ্যোগ বাস্তবায়িত হলে অভ্যন্তরীণ ও আন্তঃনগর যোগাযোগ আরও সহজ ও গতিশীল হবে। সামদানি প্রত্যয় রিপোর্ট। আড়াই কোটি মানুষের শহর রাজধানী ঢাকা, যানজট যার নিত্যসঙ্গী। এখানকার সড়ক যেন গড়ে উঠেছে পরিকল্পনার চেয়ে প্রয়োজনের তাগিদে। বেসরকারি গবেষণা সংস্থা ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ বলছে, এই নগরীতে প্রতিদিন যানজট কেড়ে নেয় প্রায় ৮২ লাখ কর্মঘণ্টা। নগরীর যানজট নিরসনে এবার রাজধানীকে ঘিরে রিং রোড ও ১৫টি রেডিয়াল রোড নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। রিং রোড ও রেডিয়াল রোড নির্মাণের মাধ্যমে ঢাকার যানজট নিরসন। রিং রোড হলো বৃত্তাকার সড়ক বা একাধিক সড়কের সমষ্টি, যা নগরের কেন্দ্র ছুঁয়ে বাইরে চলে যায়, যার মাধ্যমে এড়ানো সম্ভব নগরীর ভেতরকার যানজট। ঢাকার তীব্র যানজট কমাতে গাবতলী থেকে পোস্তগোলা পর্যন্ত ১২ কিলোমিটার দীর্ঘ ৮ লেনের একটি ইনার সার্কুলার রিং রোড নির্মাণাধীন। এটি গাবতলী থেকে হাজারীবাগ পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের যানবাহনগুলোকে আর মূল শহরের ভেতরে ঢুকতে হবে না। শুধু তাই নয়, আউটার রিং রোড ধারণাকে বিস্তৃত করে রাজধানীকে ঘিরে ১৫টি রেডিয়াল রোডের পরিকল্পনা করছে সরকার। পরিকল্পনা অনুযায়ী রিং রোড দুটি ঢাকার চারপাশে বৃত্তাকার যোগাযোগ তৈরি করবে, আর রেডিয়াল রোডগুলো সড়কের কেন্দ্র থেকে আশেপাশের জেলা ও উপশহরের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে ঢাকার, যেগুলোর মধ্যে রয়েছে আফতাবনগর, ডেমরা, আশকোনা, দিয়াবাড়ি, বিরুলিয়া, আশুলিয়া, বছিলা, মাওয়া মহাসড়ক, পূর্বাচল ও মাদানী এভিনিউ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ করিডর। সরকারের নতুন এ উদ্যোগে আশার আলো দেখছেন নগরবাসী। আমার মনে হয় এতে অনেকটা যানজট কমবে। রাস্তা যদি সম্প্রসারণ করা হয়, রাস্তা যদি বৃদ্ধি করা হয়, অবশ্যই আমাদের জনগণের জন্য অনেক ভালো হবে। যত দ্রুত কাজটা হয় তত আমাদের একটু সুবিধা হয়। জ্যাম জটের কারণে অনেক ভোগান্তির লোকগুলো পরে আমরা পড়ে থাকি। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, শুধু সড়ক নয়, এর সঙ্গে গণপরিবহন, আবাসন ও ভূমি ব্যবস্থাপনার সমন্বিত পরিকল্পনা নিতে হবে। ঢাকার টেকসই নগর পরিকল্পনা এবং
বা যে পরিবহন পরিকল্পনা, এটা সমন্বিত উদ্যোগ দরকার। সেই উদ্যোগের অংশ হিসেবে রিং রোড, রেডিয়াল রোড যাই করি কেন, সেটা যেন ভবিষ্যতে ফাংশনাল থাকে এবং নতুন করে যেন চাপ তৈরি না করে সেদিকেও খেয়াল করতে হবে। রাজধানীর জন্য রিং রোড ও রেডিয়াল রোড প্রকল্পকে ভবিষ্যতের গেম চেঞ্জার দেখছে সরকার। তবে পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতি ধাপে স্বচ্ছতা ও সমন্বয় নির্ধারণ করবে প্রকল্পটির সাফল্য, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তিলোত্তমা নগরী ঢাকার সাধারণ মানুষের দিনের অধিকাংশ সময় কেটে যায় সড়কেই। যানজটের কারণে ব্যাহত হয় মূল্যবান কর্মঘণ্টা, থেমে থাকে দেশের অর্থনীতির চাকা। বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং সমন্বিত পরিকল্পনার মাধ্যমেই বদলে দেয়া সম্ভব ঢাকার ট্রাফিক মানচিত্র। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকা চট্টগ্রাম রেলপথে 2 ঘন্টা সময় বাঁচাতে অন্তত 80 কিলোমিটার দূরত্ব কমানোর পরিকল্পনা নিয়েছে সরকার। কুমিল্লায় কর্ড লাইন স্থাপনের মাধ্যমে আখাউড়া, ভৈরব এবং টঙ্গী রুট এড়িয়ে কুমিল্লা, লাকসাম, নারায়ণগঞ্জের চাছাড়া হয়ে চলাচল করবে যাত্রীবাহী ট্রেন। এতে ঢাকা চট্টগ্রাম যাত্রাপথের সময় নেমে আসবে মাত্র 3 ঘন্টায়। শেখাউচ্চিপুর ক্যামেরায় বিস্তারিত, কমলদের রিপোর্টে। ঢাকা চট্টগ্রাম রুটের অভিজাত ট্রেন হিসেবে পরিচিত সুবর্ণ এক্সপ্রেস এবং সোনার বাংলা এক্সপ্রেস ঘন্টায় 65 থেকে 70 কিলোমিটার বেগে ছুটে 320 কিলোমিটার দূরত্বের গন্তব্যে পৌঁছাতে সময় নিচ্ছে অন্তত 5.5 ঘন্টা। চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাওয়া ট্রেনটি আখাউড়া, ভৈরব এবং টঙ্গী হয়ে পৌঁছায় ঢাকার কমলাপুর স্টেশনে। চট্টগ্রাম স্টেশনে আসার পথ একই, অথচ এই 80 কিলোমিটার পথ পাড়ি দিতে অহেতুক এবং বাড়তি 2 ঘন্টা সময় ক্ষেপণ করতে হয়। একজন যাত্রী তার প্লেনে যদি ঢাকা থেকে চট্টগ্রাম আসতে হয়, তার বাসা থেকে বের হয়ে এয়ারপোর্টে যাবে, সেখানে চেক ইন, প্লেনে ওঠা, চেক আউট, আবার বাই রোডে তার বাসায় আসা, যে সময় লাগবে, আমার মনে হয় ব্রডগেজ ট্রেন তারও আগে এই কর্ড লাইন হলে ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসবে। নতুন রুট হিসেবে ঢাকা চট্টগ্রামের যাত্রীরা কুমিল্লা, লাকসাম হয়ে নারায়ণগঞ্জের চাষারা রুটে যাতায়াত করবে। ঢাকা থেকে নারায়ণগঞ্জে ডুয়েল গেজ লাইন থাকায় এ প্রকল্পের অংশ হিসেবে সেই লাইন বিস্তৃত হবে কুমিল্লা এবং লাকসামের মধ্যবর্তী অংশে। ফিজিবিলিটি স্টাডি শেষের দিকে হওয়ার পরে ডিপিপি প্রণয়ন করা হবে, তারপরে ফান্ডিং হলে এটা কাজ শুরু হবে। বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে এই কর্ড লাইন স্থাপনের ঘোষণা দেওয়ায় উচ্ছ্বসিত আন্দোলনকারীরা। আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যার সরকার এই সিদ্ধান্ত নিয়েছে দ্রুততার সাথে এই কর্ড লাইনটা বাস্তবায়ন করবে। কর্ড লাইন স্থাপনের প্রাথমিক পর্যায়ে ড্রাফট ফিজিবিলিটি রিপোর্ট 15 মার্চ অনুমোদনের পর এখন চলছে ফাইনাল ফিজিবিলিটি রিপোর্ট প্রণয়নের কাজ। একই সঙ্গে চলছে ভূমি অধিগ্রহণ শুরু করতে পৃথক ডিপিপি প্রস্তুতের প্রক্রিয়া। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আগামী 2027 সাল থেকে রেল লাইন স্থাপনের কাজ শুরু হলে 2030 সাল নাগাদ পুরোদমে চালু হবে কুমিল্লার এই কর্ড লাইন। এই কর্ড লাইন পদ্ধতি চালু হলে ঢাকা চট্টগ্রামের সড়ক পথে যেমন যাত্রী পরিবহনের চাপ কমবে, ঠিক তেমনি আকাশপথে বিমানের টিকিট নিয়ে যে সিন্ডিকেটে কারসাজি চলে সেটিও ভেঙে যাবে। কারণ এই ঢাকা চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমে আসবে অন্তত 2 ঘন্টা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাস, মেট্রো, মনোরেলের সমন্বিত উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফেরাতে চায় সরকার। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল ইসলাম। তিনি জানান, পদ্মা সেতুর পিলারের পাশ থেকে অতিরিক্ত মাটি অপসারণ নকশারি অংশ। এই মাটি অনেক আগেই সরানোর কথা ছিল, এতে সেতুর নিরাপত্তায় কোনো ঝুঁকি নেই। দেশের রাস্তাঘাটের যে কোনো স্থানে বেহাল দশা বা খানাখন্দ নজরে আসলে তাৎক্ষণিক সংস্কারে সরকার ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন তিনি। জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট বিভাগগুলোকে তৎপর থাকার নির্দেশ দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। অভাব কোথায়, কখন, কি কারণে, এগুলি সুস্পষ্ট করে বলতে এই মাটি সরানো ব্রিজ বানানোর কনস্ট্রাকশনেরই অংশ। এই পিলারের সাথে, এই স্ট্রাকচারের সাথে ওই মাটির কোনো সম্পর্ক নেই। সেতু চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পরেই সরানো উচিত ছিল, যদিও দেরি হওয়ার ফলে এখন সেটাকে মনে হচ্ছে মূল স্থাপনা জন্য ঝুঁকি হয়ে নিশ্চয়ই কোনো ব্যক্তির সাথে মাটি সরানো হচ্ছে। যদি অংশ ছাড়া অন্য কিছু প্রমাণিত হয়, প্রতিষ্ঠিত হয়, ডেফিনেটলি এই মন্ত্রণালয় তার জন্য বড় শাস্তি দিতে বদ্ধপরিকর। দেশের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির রিজার্ভ চুরির ঘটনায় 10 বছরের বেশি সময় তদন্তের পর খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে সিআইডি। এতে সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ দেশি বিদেশি 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি।
এর মধ্যে ফিলিপিন্স, ভারত, শ্রীলঙ্কা ও চীনের ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা মিলেছে। তদন্ত কর্মকর্তা জানান, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পরামর্শ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। তদন্তের খসড়া অভিযোগপত্র প্রস্তুত হওয়ায় স্বস্তি বাংলাদেশ ব্যাংক। 2016 সালের ফেব্রুয়ারিতে দেশের কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটে। হ্যাকিংয়ের মাধ্যমে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে প্রায় $1 বিলিয়ন সরিয়ে নেওয়ার চেষ্টা হয়। যদিও অধিকাংশ লেনদেন আটকে দেওয়া সম্ভব হয়, তবুও $101 মিলিয়ন সরিয়ে নিতে সক্ষম হয় আন্তর্জাতিক হ্যাকার চক্র। চুরি যাওয়া $81 মিলিয়ন স্থানান্তর করা হয় ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকে থাকা 4টি অ্যাকাউন্টে। এছাড়া বাকি $20 মিলিয়ন পাঠানো হয় শ্রীলঙ্কার একটি ব্যাংকে। তবে হ্যাকারদের বানান ভুলের কারণে শ্রীলঙ্কায় $20 মিলিয়ন স্থানান্তরের প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে বাংলাদেশ ব্যাংক ফিলিপিন্স থেকে প্রায় $15 মিলিয়ন পুনরুদ্ধার করতে সক্ষম হয়। চাঞ্চল্যকর এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় বড় প্রশ্নের মুখে পড়ে দেশের ব্যাংকিং খাতের সাইবার নিরাপত্তা। ঘটনার পর দায়িত্ব ছাড়েন তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান। 1 দশকের বেশি সময় ধরে তদন্তের পর খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে সিআইডি। এতে তৎকালীন গভর্নর সহ দেশি বিদেশি 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। অভিযোগপত্রে সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেম, সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা ও মেজবাউল হক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, সাবেক মহাব্যবস্থাপক AFM আসাদুজ্জামান এবং উপপরিচালক জুবায়ের বিন হুদার নাম রয়েছে। এছাড়া অভিযুক্তের তালিকায় বাংলাদেশ ব্যাংকের তৎকালীন আইটি উপদেষ্টা ভারতের রাকেশ আস্থানা সহ ফিলিপিন্স, শ্রীলঙ্কা ও চীনের ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামও এসেছে। অভিযোগপত্রটি যাচাই বাছাই করছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। তদন্ত কর্মকর্তারা জানাচ্ছেন, আইনি পরামর্শ পেলে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। রিজার্ভ চুরির ঘটনায় 10 বছর পর অভিযোগপত্রে স্বস্তি। দ্রুত ও ন্যায়সঙ্গত বিচারের মাধ্যমে দেশেরও আর্থিকভাবে ক্ষতি অনেকটাই পূরণ হবে বলে আশা বাংলাদেশ ব্যাংকের। যে বাংলাদেশ ব্যাংকের 10 জন কর্মকর্তার নাম ওইখানে এসেছে ড্রাফট রিপোর্টে। এখন চূড়ান্ত রিপোর্টে কি আসে দেখা যাক, এবং তারপর যখন বিচার কার্য চলার পর চূড়ান্ত যে রায় আসবে তার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক অবশ্যই একটা স্বস্তির জায়গায় আসবে। বাংলাদেশ ব্যাংক আশা করে দ্রুত সঠিক ন্যায়সঙ্গত বিচার কার্য সম্পন্ন হবে এবং এর মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি এবং প্রাতিষ্ঠানিক যে ক্ষতি হয়েছে তা অনেকটাই পুষিয়ে আনা সম্ভব হবে। এই ঘটনায় 2016 সালে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন উপপরিচালক জুবায়ের বিন হুদা মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সরকারের নীতি নির্ধারকরা। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর মতে, দেশটিতে বাংলাদেশি শ্রমিক পাঠানোর অনিশ্চয়তার জট খুলতে পারে শীর্ষ নেতাদের বৈঠকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, ভারত চীনের মতো শক্তিধর দেশের প্রতিযোগিতার বিপরীতে মালয়েশিয়া সফর বিএনপি সরকারের কূটনৈতিক ভারসাম্যের বার্তা। সাথীরা শারমিনের রিপোর্ট। মধ্যপ্রাচ্য যুদ্ধের সংকট, আঞ্চলিক অস্থিরতা, নতুন ভিসার বিধিনিষেধের টালমাটাল, বৈশ্বিক শ্রমবাজার, এর প্রভাব পড়ছে বাংলাদেশেও। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত সহ কয়েকটি গুরুত্বপূর্ণ শ্রমবাজারে নতুন কর্মী নিয়োগ আগের তুলনায় কমেছে। এমন বাস্তবতায় প্রাধান্য পাচ্ছে বিকল্প ও স্থিতিশীল শ্রমবাজার খোঁজার বিষয়। মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক কর্মসংস্থানের গন্তব্য মালয়েশিয়া। দেশটিতে বর্তমানে কয়েক লাখ বাংলাদেশি কর্মী বিভিন্ন খাতে কর্মরত। দেশটি থেকে আসা রেমিটেন্স গুরুত্বপূর্ণ অবদান রাখছে অর্থনীতিতে। বৈদেশিক কর্মসংস্থানের সংকটময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দ্বিপাক্ষিক সফর। এই সফরের পরে আমাদের যে দ্বিতীয় শ্রমবাজার মালয়েশিয়া, যেটা অনেকদিন ধরে বন্ধ আছে এবং এখানে নানান ধরনের একটা জটিলতাও সৃষ্টি হয়েছে, সেটা হয়তো সর্বোচ্চ লেভেল থেকে একটা সাপোর্ট দিলে একটা ইতিবাচকভাবে তার প্রভাবে হয়তো কিছুটা সমাধান হতে পারে এবং আমরা আশাবাদী। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন, দেশটিতে অবৈধ বাংলাদেশিদের বৈধ করার বিষয়ে এ সফরে অনুরোধ থাকতে পারে। আর শ্রমিক পাঠাতে দুর্নীতি রোধেও দেশটির সঙ্গে নীতিগত আলোচনার আশা করা হচ্ছে। আশা করি যে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর বিদেশ সফরের মধ্যে দিয়ে কিছুটা সুরাহা হতে পারে। আমাদের এখানে দুইটা টার্গেট। একটা হচ্ছে যে আমাদের মাইগ্রেশন কস্টটা একেবারে কমানো, যাতে এখানে যে বিগত দিনে যেই অভিযোগটা ছিল মানি লন্ডারিং, করাপশন এবং মানুষকে জিম্মি করে টাকা আদায়, এই বিষয়টা যেন এইবার না হয়। দ্বিতীয়ত অবশ্যই যে কোনো বাজার
আপনার ভালো বাজার ধরে রাখতে সেখানে একটা শৃঙ্খলা প্রয়োজন। এ সফর শুধু শ্রমবাজারেই সীমাবদ্ধ নয়, বরং ভারত ও চীনের বিতর্ক এড়াতে কূটনৈতিক সম্পর্কে ভারসাম্যের বার্তা দিতেই তারেক রহমানের কুয়ালালামপুর যাত্রা মনে করেন এই আন্তর্জাতিক বিশ্লেষক। মালয়েশিয়াটা হলো একটা কি বলা হয় ভিজিট, যেটা ওই যেই তর্কটা হয় বা যেটা নিয়ে আলোচনা হয় যে দিল্লি আগে গেল না বেজিং আগে গেল, সেটা একটু ডাইলিউট হইলো যে না উনি তো প্রথম মালয়েশিয়াতে গেছে। অর্থনীতি, শ্রমবাজার ও আঞ্চলিক কূটনীতির সমীকরণে মালয়েশিয়া সফর তাই শুধু দ্বিপাক্ষিক আনুষ্ঠানিকতা নয়, বরং বাংলাদেশের নতুন কূটনৈতিক ও অর্থনৈতিক অগ্রাধিকারেরও প্রতিফলন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। শাতিলা শারমিনের রিপোর্টটি জানাচ্ছিলেন মাইমুনা হায়দার চৌধুরী। এবার ফিফা বিশ্বকাপের খবর। হ্যারি কেইনের জোড়া গোলে বড় জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ইংল্যান্ড। এবারের আসরের প্রথম হাই ভোল্টেজ ম্যাচে ক্রোয়েশিয়াকে 4-2 ব্যবধানে হারিয়েছে থ্রি লায়ন্স। এ ম্যাচে ইংল্যান্ডের হয়ে রেকর্ড গড়েছেন ইংলিশ অধিনায়ক গ্যারি লিনেকারের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোল স্কোরার এখন কেইন। ডালাসের ছাদবন্ধ স্টেডিয়ামে সমর্থকদের জন্য পয়সা উসুল ম্যাচ। 2018 বিশ্বকাপের 2 সেমিফাইনালিস্টের লড়াই আর বিশ্বকাপের প্রথম হাই ভোল্টেজ ম্যাচ। ইংল্যান্ডের জন্য ম্যাচটা ছিল প্রতিশোধের, আর ক্রোয়েশিয়ার লক্ষ্য বিশ্বকাপ মিশনটা জয় দিয়ে শুরু করা। সেখানেই ইংলিশ অ্যাটাক লাইনের সামনে মুখ থুবড়ে পড়েছে ক্রোয়েশিয়ার ডিফেন্স। নাটকীয় প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে রীতিমতো ক্রোয়েশিয়ার উপর ছড়ি ঘুরিয়েছে কেইন বেলিংহামরা। 6 গোলের রোমাঞ্চকর লড়াইয়ের পর থ্রি লায়নরা জানান দিল এবার বিশ্বকাপে অন্যতম হট ফেভারিট তারাও। ম্যাচে জালের দেখা পেতে ইংল্যান্ড সময় নেয় মাত্র 12 মিনিট। নিজেদের ডি বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে নরি মাদুইকেকে ফাউল করে বসেন অভিজ্ঞ লুকা মদ্রিচ। পেনাল্টি কল দেন রেফারি। যদিও প্রথম চান্সে জালের দেখা পায়নি হ্যারি কেইন, সেখানেই থ্রি লায়নদের জন্য সাপে বর হয়ে আসে ক্রোয়েট গোলরক্ষক লিভাকোভিচের লাইন থেকে সরে আসা। দ্বিতীয়বার সুযোগ পেয়ে আর কোনো ভুল করেননি কেইন। 1-0 গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। গোল শোধে নিজেদের চিরাচারিত ফুটবল থেকে বের হয়ে আক্রমণাত্মক খেলে লুকা মদ্রিচরা। 36 মিনিটে ম্যাচের সমতা ফেরান মার্টিন বাটুরিনা। পিটার সুইচেজের কাছ থেকে পাওয়া বলে ডিবক্সের সামনে থেকে তার দুর্দান্ত শট, যা নাগালের অনেকটা বাহিরে ছিল ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের। ক্রোয়েটদের ফেরানো সমতার স্থায়িত্ব ছিল মাত্র 6 মিনিট। এবার হেড থেকে জাল খুঁজে নেন হ্যারি কেইন। ডেকলান রাইসের নেওয়া কর্নার কিক থেকে ব্যবধান 2-1 করেন ইংলিশ অধিনায়ক। জোড়া গোলে গ্যারি লিনেকারের রেকর্ডে ভাগ বসান কেইন। বিশ্বকাপে এখন ইংলিশদের হয়ে যৌথভাবে সর্বোচ্চ গোল স্কোরার বায়ার্ন তারকা। কেইনের গোলে রেশ কাটতে না কাটতেই ইংলিশ ডিফেন্ডারদের বোকা বানিয়ে আবারও ম্যাচে ফিরে ক্রোয়েশিয়া। প্যারিসিচের অ্যাসিস্ট থেকে স্কোর লাইনে আবারও সমতা ফেরান পিটার মুসা। 2-2 গোলে শেষ হয় রোমাঞ্চকর প্রথমার্ধ। বিরতি থেকে ফিরেই নিজের জাত চেনান রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহাম। থ্রি লায়নদের হয়ে মাঝ মাঠ দখলে রাখা জুড নাম লেখান স্কোর শিটে। আবারও ম্যাচের চালকের আসনে ইংল্যান্ড। বদলি নামে ইংল্যান্ডের জয় পুরোপুরি নিশ্চিত করেন মার্কাস রাশফোর্ড। ম্যাচের শেষ মুহূর্তে ক্রোয়েশিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন এই ফরওয়ার্ড। তাতেই 4-2 গোলের বড় জয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে থমাস টুখেলের দল, আর হতাশা নিয়ে মাঠ ছাড়ে লুকা মদ্রিচরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালের বিবর্ণ পারফরমেন্সে হতাশ লিসবনের পাসা দা কমার্সিওতে খেলা দেখতে আসা সমর্থকরা সেলেকাউদের কাছ থেকে এমন পারফরমেন্স কখনোই প্রত্যাশা করেননি তারা। তবে উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগাল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস সমর্থকদের। লিসবন থেকে সে খবর জানাচ্ছেন তারিকুল হাসান আশিক। প্রথম ম্যাচের জন্য প্রায় 1 সপ্তাহের অপেক্ষা উন্মুখ হয়েছিলেন পর্তুগালের সমর্থকরা। লিসবনের এই প্রাসা কমার্সিওতে লিসবন ফুটবল এরেনায় জড়ো হয়েছিলেন লাখো পর্তুগিজ সমর্থক। তাদের প্রত্যাশা ছিল পর্তুগাল দল তাদের সেরা খেলাটা উপহার দিয়ে আজকের ম্যাচে জয় ছিনিয়ে আনবে। শুরুটাও হয়েছিল দুর্দান্ত। ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশাপাশি ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও কনসেসাও, রাফায়েল লিয়াওরা যথেষ্ট চেষ্টা করেছে আজকের এই ম্যাচ থেকে আরো কয়েকটি গোল বের করে আনার। তবে ভাগ্য সহায় হয়নি পর্তুগিজদের। বেশ কয়েকটি গোল বাড়ির কাছে দিয়ে গেলেও স্পর্শ করেনি জাল। পর্তুগালে খুব ভালো খেলছে, হয়তো আমাদের হয়েছে, ইনশাআল্লাহ নেক্সট ম্যাচে আবার ফিরে আসবো। It's 1-1. So it's really nice. I hope that Portugal is winning next football game. They have a great team. They have a good midfield.
a good forward striker, Ronaldo, and they couldn't win. Se resiente, but it's unlucky for them. পর্তুগালের মিডফিল্ড থেকে আমরা যতটুকু এক্সপেক্ট করছি ওইটা পাই নাই। অবশেষে হতাশা নিয়েই আজকের এই জায়গা ছাড়তে হয়েছে পর্তুগালের সমর্থকদের। তবে তাদের প্রত্যাশা পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে পর্তুগাল, ড্র নয় জয় ছিনিয়ে আনবে এবং সামনে যে ম্যাচগুলি রয়েছে সেই ম্যাচগুলোতে জয়ী হওয়ার মাধ্যমে পর্তুগাল পরের রাউন্ড নিশ্চিত করবে। অন্যদিকে আমরা এখানে দেখেছি যে কঙ্গোর সমর্থকরাও বেশ উৎসাহ উদ্দীপনায় মেতেছিলেন তাদের দলের খেলা উপভোগ নিয়ে এবং তাদের এই ড্র যেন অনেকটাই জয় আনন্দ দিয়েছে কঙ্গোর সমর্থকদের। অন্যদিকে অনেকটা হতাশায় ভাসছে পর্তুগালের সমর্থকরা। তারা বলছেন যে পর্তুগালের কাছে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর বাহিনী। তবে তাদের আশা সামনের ম্যাচেই ঘুরে দাঁড়াবে পর্তুগাল, সেই স্বাভাবিক এবং তাদের সেরা খেলাটা উপহার দিয়ে নিশ্চিত করবে পরের রাউন্ড। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। এবারের বিশ্বকাপে খেলছেন সময়ের দুই মহা তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। নিজের প্রথম ম্যাচেই আর্জেন্টাইন জাদুকর হ্যাট্রিক করলেও পর্তুগাল তারকার পারফরমেন্স বড্ড মলিন। সমর্থকদের জন্য তর্কের জ্বালানি দিতে ব্যর্থ CR7। ফুটবলের মহাযজ্ঞে আবারও আলো ছড়াতে শুরু করেছেন মহাতারকারা। বিশ্বকাপের শুরুতেই নিজেদের নির্ভরতার প্রমাণ দিয়েছেন মেসি, এমবাপ্পে কিংবা হল্যান্ডের মতো ফুটবলাররা। তাদের পায়ের জাদুতে জয়ের হাসি ফুটেছে সমর্থকদের মুখে। নিজের প্রথম ম্যাচে গোল এসেছে এমবাপ্পে হল্যান্ডের পা থেকেও। তাতেই পর্তুগালের ম্যাচ ঘিরে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে তার ভক্তদের ছিল বাড়তি প্রত্যাশা। তবে সেলেকাওদের প্রথম ম্যাচেই নিজেকে মেলে ধরতে পারেনি CR7। সমর্থকদের প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ তিনি। 52 বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর বিপক্ষে খেলতে নামার আগেই অনন্য রেকর্ড গড়েন রোনালদো। মেসির পর দ্বিতীয় ফুটবলার হিসেবে খেলতে নামেন ষষ্ঠ বিশ্বকাপ। অথচ ম্যাচটিকে স্মরণীয় করতে পারেননি তিনি। 95 মিনিট খেলে শট নিয়েছেন মোটে 3টি, যার মধ্যে একটি শটও ছিল না গোল মুখে। এ সময় বল স্পর্শ করেছেন মাত্র 25 বার, পাস দিয়েছেন 21টি। জাল খুঁজে না পাওয়ার পাশাপাশি বড় কোনো সুযোগও তৈরি করতে পারেননি। রোনালদোর ভক্তদের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ বড় টুর্নামেন্টে তার গোল খরা। যেখানে কাতার বিশ্বকাপে 4টি ও 2024 সালের ইউরোতে সবশেষ 5টি ম্যাচে জালের দেখাই পাননি পর্তুগিজ তারকা। সেই খরা কাটেনি এবারও। ফলে বাকিদের উজ্জ্বল সূচনার ভিড়ে রোনালদোর গল্পটা হয়ে থাকলো কিছুটা বিষণ্ণ ও অপূর্ণতার। অবশ্য শুরুটা ভালো না হলেও নিজের শেষ ম্যাচটা রাঙিয়ে রাখার এখনও সুযোগ আছে রোনালদোর। আগামী 23 তারিখ উজবেকিস্তানের মুখোমুখি হবে দলটি। সেখানেই আলো ছড়িয়ে সমর্থকদের প্রত্যাশার প্রতিদান দিতে চাইবেন পর্তুগিজ মহাতারকা। রাফি আমিন, সময় সংবাদ। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সব পক্ষকে সঙ্গে নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের কর্মশালায় তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার। প্রথমবার গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষকে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি জানান, সরকার এখানে সমন্বয়কারীর ভূমিকা পালন করবে। এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ সংস্কারের পথরেখা তৈরি করা সম্ভব হবে। কর্মশালায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে সরকারের ভুল ত্রুটি তুলে ধরতে হবে যেন সেগুলো সংশোধনের সুযোগ তৈরি হয়। কর্মশালায় গণমাধ্যমের সংস্কার, স্বাধীনতা, জবাবদিহিতা এবং জাতীয় গণমাধ্যম কমিশনের কাঠামো নিয়ে মতামত তুলে ধরেন বক্তারা। আমাদের এই সরকার নির্বাচনে যাওয়ার আগেই জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা এই রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য, একটা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার জন্য যে সমস্ত জায়গাতে মেরামত করা দরকার সকলকে সাথে নিয়ে সেই সব জায়গাতে আমরা মেরামত করব। এবং সেই এরিয়াগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ এরিয়া হচ্ছে গণমাধ্যম। এবং সেক্ষেত্রে আমরা বলে রেখেছি যে আমরা গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করব এবং সেই লক্ষ্যে আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা পথ চলব। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের আন্ত ও বহির্বিভাগের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। দলটির প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীরা যেন মাঠে নামতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান প্রতিমন্ত্রী। বিএনপি, জামাত, জুলাই যোদ্ধা সহ
এনসিপি সহ যে সমস্ত রাজনৈতিক দল আমরা আন্দোলন লড়াই সংগ্রাম করে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছি, প্রশাসনের দৃষ্টি অন্যদিকে নিয়ে গিয়ে এই 23শে জুন আওয়ামী লীগ যাতে মাঠে নামার চেষ্টা না করে এটা খেয়াল রাখতে হবে। 5 দিন ধরে কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা 2 শিশু ও তাদের বাবা মাকে দেখা যায়নি, তবে এখনও রয়েছেন 5 জন। এদিকে চাঁপাইনবাবগঞ্জের প্রায় 54 কিলোমিটার কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তে নদীপথে পুশিনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বিএসএফ। থামছেই না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন চেষ্টা। কুড়িগ্রামের রৌমারীর শূন্যরেখায় কাটছে মানবেতর জীবন। বৃহস্পতিবার গয়টাপাড়া সীমান্তে শূন্যরেখায় অবস্থান করা 2 শিশু ও তাদের বাবা মাকে দেখা যায়নি, তবে এখনও রয়েছেন 2 যুবক। পাশের বন্ধুরচর সীমান্তে পুশিন চেষ্টার শিকার আরও 3 যুবক, তাদের অবস্থানও এখন শূন্যরেখায়। এদিকে বাংলাদেশে ভারতীয় বাহিনীর ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিতে কঠোর অবস্থানে বিজিবি, তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয়রাও। 2 জন যা আছে এখানে, সে 2 জনের অবস্থা খুবই খারাপ। কষ্ট, দুর্দশা, ঝড় বৃষ্টির মধ্যে বজ্রপাত হইতেছে, তার মধ্যে তারা এইভাবে কষ্ট করে আছে, তাদের যে কোনো একটা হিতহিত করা দরকার। চাঁপাইনবাবগঞ্জের প্রায় 54 কিলোমিটার কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তে নদী পথে পুশিনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বিএসএফ। বুধবার রাতেও বিভীষণ সীমান্তে কয়েকজন নারী পুরুষকে জড়ো করলে স্থানীয় বাসিন্দা ও বিজিবির বাধায় ফিরিয়ে নেওয়া হয়। জেলায় প্রায় 184 কিলোমিটার সীমান্তে তৎপরতা বাড়ানোর কথা জানিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। সীমান্ত এলাকায় যদি কোনো অপরিচিত নাগরিককে দেখেন তাহলে বিজিবি ক্যাম্পে খবর দিবেন, না হলে আটক করবেন। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। এই মুহূর্তে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে আছেন সহকর্মী বাদশাহ সৈকত, সরাসরি তার কাছে যাব। আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের রৌমারী উপজেলার যে গয়টাপাড়া সীমান্তে, সেই সীমান্ত এলাকায় আমি রয়েছি। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় যে 9 জন পুশিনের চেষ্টা করেছিল, 9 জনকে বিএসএফ, সেই 9 জনের মধ্যে 3 জন রয়েছে এর পাশের একটি সীমান্তে, সেটি ইজলামারি এবং বন্ধুরচর সীমান্ত বলা হয়। আর এই যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু 9 জনকে রাখা হয়েছিল, তার মধ্যে 2 জন শিশু এবং 2 শিশুর বাবা মা ছিল। এখানে 6 জনকে রাখা হয়েছিল, আরও 2 জন যুবককে। কিন্তু তারা কিন্তু গত রোববার থেকে এই 2 দেশের সীমান্তে শূন্য রেখায় এবং ভারতের অংশে অবস্থান করছিল, কিন্তু গত রাত থেকে 2 শিশু এবং তার বাবা মাকে এখানে দেখা যাচ্ছে না। এখানে বর্তমানে 2 যুবক অবস্থান করছে। আমরা যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি যে গতকাল থেকে যে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির কারণে, মানবিক কারণে 2 শিশু এবং তার বাবা মাকে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা বিজিবির সাথে কথা বলার চেষ্টা করেছি একাধিকবার, কিন্তু তারাও কোনো কোথায় সরিয়ে নেওয়া হয়েছে বা কোন দেশ সরিয়ে নেওয়া হয়েছে সে কোনো উত্তর পাওয়া যায়নি। আর এই মুহূর্তে যে বর্তমানে কিন্তু তারা এই 2 যুবক এবং এখানে 2 যুবক এবং বন্ধুচরের 3 যুবক, তারা কিন্তু 5 দিন ধরে এখানে অবস্থান করছেন শূন্যরেখায় এবং তারা মানবেতর জীবনযাপন করছেন। তাদের আসলে যে বিষয়টি আমরা দেখেছি যে গতকাল কিন্তু 2 শিশুর যে বাবা ছিল তাকে আমরা অসুস্থ হতে দেখেছি এবং বিএসএফের একজন চিকিৎসক এনে তাকে চিকিৎসা দিতে দেখেছি, কিন্তু আজ তারা নেই। আর বাকি যারা যে 5 জন রয়েছে তারা কিন্তু এই দীর্ঘ একটা সময় যে শারীরিক স্বাস্থ্যগত সমস্যা, সেটি কিন্তু খুব একটা ভালো মনে হচ্ছে না এবং স্থানীয়রা যেটি বলছে যে দ্রুত তাদের বিষয়ে একটি সমাধান করা প্রয়োজন। এই ছিল কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তের সর্বশেষ। কুড়িগ্রাম থেকে বাদশাহ সৈকত। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীর আধুনিকায়নে বাস্তবমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক সেনাবাহিনী প্রয়োজন। চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 90তম BMA দীর্ঘমেয়াদী কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। এক ঝাঁক নবীন সেনা কর্মকর্তার সুসজ্জিত কুচকাওয়াজ। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে 90তম দীর্ঘমেয়াদী কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, পরিদর্শন করেন প্যারেড। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীর আধুনিকায়নে বাস্তবমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান সেনাপ্রধান। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক সেনাবাহিনী প্রয়োজন। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির কারণে
সেনাবাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে নানা ধরনের বাস্তবমুখী উন্নয়নমূলক পরিকল্পনা গৃহীত হয়েছে। এবছর দীর্ঘমেয়াদী কোর্স শেষে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন 191 জন ক্যাডেট, যাদের মধ্যে আছেন ফিলিস্তিন, তানজানিয়া সহ 4টি দেশের মোট 7 জন বিদেশি। কমিশনপ্রাপ্ত 184 বাংলাদেশির মধ্যে 166 জন পুরুষ ও 18 জন নারী। প্যারেড শেষে শ্রেষ্ঠত্ব অর্জন করা ক্যাডেটদের পদক তুলে দেন জেনারেল ওয়াকারুজ্জামান। পরে নবীন ক্যাডেটদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। নবীন কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন তাদের অভিভাবকরা। দীর্ঘ বছর পরিশ্রম করেছি, 3 বছর পরিশ্রম করার পর যখন আসলে র্যাঙ্ক ব্যাজ পরীক্ষা করতে চলেছি, আমরা আসলে আনন্দিত। বাংলাদেশ মিলিটারি একাডেমির সকল সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক এবং যারা আছেন ওনাদের দিক নির্দেশনা, সহযোগিতা ও শিক্ষায় আমাকে আজকের অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি আর ভাষা প্রকাশ করতে পারছি না। আমার ছেলে যে এত কঠোর পরিশ্রমী করে তার সফলতা অর্জন করছে, আমি এর জন্য খুবই আনন্দিত। সেনাবাহিনীর নবীন কর্মকর্তা হিসেবে আমার অনেক ভালো লাগছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে আসতে পেরে উচ্ছ্বসিত তারা। এরপর সেনাপ্রধান ভাটিয়ারীতে 2য় ব্যাটালিয়নের উদ্বোধন করেন। এছাড়া বিএমএ পার্ক, ফেমেজ সহ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন তিনি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। টিকাদান কর্মসূচির ফলে হামে আক্রান্তের হার আগের তুলনায় কমেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাম থেকে সুস্থ হওয়ার পরও শিশুদের বাড়তি খেয়াল রাখার পরামর্শ তাদের। তবে সন্তানের জ্বর, র্যাশ দেখে উদ্বিগ্ন অভিভাবকরা। 3 মাস পেরোলেও হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হামে আক্রান্ত রোগীরা। তীব্র জ্বর, কাশি, র্যাশ নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে শিশুরা। আবার 10 থেকে 11 দিন হামের সঙ্গে লড়াই করে অনেকেই হাসি মুখে ফিরছে বাড়িতে। তবে সুস্থ হওয়ার পর পরবর্তী সময়েও স্বাস্থ্যনীতি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। এখানে আসছে 11 দিন, বাসায় অনেক দিন অসুস্থ ছিল, প্রায় 1 মাসের মতো ওরে নিয়ে এই কষ্ট করছি। মুখের মধ্যে একটু গামাছি আমরা বসে গরমে গামাছি হয়েছে, ডাক্তার দেওয়ার পরে কয়েকটি গামাছি নাই, হামের লক্ষণ, ভর্তি রাখতে হবে। যখন ভর্তি হয়েছি তারপর অনেক আর কি পুরো শরীরে ছড়াই গেছে। এখন আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টের পর এখন অনেকটা ভালো। ওরা আবার নিউমোনিয়া ধরা পড়ছে, তো এজন্য একটু লেট হইতেছে। চিকিৎসকরা বলছেন টিকাদান কর্মসূচির ফলে হামের প্রভাব কিছুটা কমে এসেছে। তবে টিকা কার্যক্রম চললেও এখনো শতভাগ রোধ করা যায়নি হাম। ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু আমরা কেস কমে গেছে। যেগুলি কমপ্লিকেটেড জটিল পুরনো আছে এগুলো শেষ হয়ে গেলে আমার মনে হয় আর হামের প্রাদুর্ভাব থাকবে না। একটা হাম যে হওয়ার পরে 4 থেকে 6 সপ্তাহ কিন্তু তার রোগ ক্ষমতা কম থাকে। এই সময়টার মধ্যে সে একবার ভালো হলো অন্য ইনফেকশন হতে পারে। 4 থেকে 6 সপ্তাহ পরে, বিশেষ করে 1.5 মাস পরে তার নিজের ইমিউনিটিতে ফিরে আসে। তখন কিন্তু তার এই সাধারণ ইনফেকশনগুলা, নিউমোনিয়া, ডায়রিয়া কম হবে। হাসপাতালে ভর্তি থাকা জটিল রোগীদের বেশিরভাগেরই হামের পাশাপাশি রয়েছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ অন্যান্য রোগ। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। হাম ও করোনার মতো ভবিষ্যৎ মহামারী ও সংক্রামক রোগের ঝুঁকি মোকাবিলায় সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিত। সকালে রাজধানীর জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের পরিকল্পনায় এবার যুক্ত করা হয়েছে মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিষয়টি, যা গুরুত্ব দেওয়া হয়েছিল নির্বাচনী ইশতেহারেও। তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতের আরেকটি বড় সংকট নার্স ও মিডওয়াইফের ঘাটতি। এই সংকট কাটাতে বিদ্যমান জনবল আরও 3 থেকে 5 গুণ বাড়ানো প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। বিদেশে চিকিৎসক পাঠিয়ে রেমিটেন্স বাড়ানোর বিষয়েও মত দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। বলেন, এখনও বাংলাদেশ থেকে বড় পরিসরে চিকিৎসক ও নার্স পাঠানোর মতো সক্ষমতা তৈরি হয়নি বলেও জানিয়েছেন তিনি। নার্স এবং মিডওয়াইফের ক্ষেত্রে ব্যাপক শর্টেজ, 3 থেকে 5 গুণ বাড়ানো দরকার বর্তমানে যা আছে তার থেকে। কিন্তু আমরা এখনও আলোচনায় কিংবা বাজেটে কিংবা পরিকল্পনায় সেরকম কিছু দেখছি না। আরও বেশ কিছু অ্যালাইড হেলথ প্রফেশনাল আছে যেই পেশাগুলো আমাদের দেশে কিন্তু হেলথ ওয়ার্কফোর্সের ভেতরে ওইভাবে স্বীকৃতভাবে নাই। আমি মনে করি আজকে যেহেতু হেলথ ওয়ার্কফোর্স নিয়ে আলোচনা হচ্ছে, এই বিষয়টাও আমাদের এজেন্ডার ভেতরে থাকা দরকার। ভাইরাসের যে আক্রান্ত হওয়া, ভাইরাসের যে মিউটেশন, এগুলোই আমাদের মূল চ্যালেঞ্জ। এবং সেখানে আপনারা জেনে খুশি হবেন যে আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে এবং এবারের বাজেটে ক্যাটাগরিক্যালি এই প্যান্ডেমিক প্রিপেয়ারনেসের উপরে আমরা কাজ করছি, বাজেট রাখা হয়েছে। দুপুরের সময় আরও থাকছে।
ফরিদপুরে বাজারে ভয়াবহ আগুন নেভাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল একজনের, আহত অন্তত 4, বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই। ফরিদপুরে বাজারে আগুন নেভাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল একজনের, এ সময় আহত হয়েছেন আরও 4 জন। এলাকাবাসী জানান, ভোরে আলফাডাঙ্গায় ভেন্নাতলা বাজারের একটি দোকানে আগুন লাগে, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে আগুন নেভাতে ছুটে যান নসিমন চালক বাবুল মোল্লা। এ সময় দোকানের ভেতরে সিলিন্ডার বিস্ফোরণে আহত হন 5 জন। দ্রুত উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বাবুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ফায়ার সার্ভিস 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে ছাই হয় 5টি দোকান। কারেন্ট থেকে আগুন ধরছে, আপনার 4-5টা ঘর আনুমানিক ক্ষতিগ্রস্ত হয়েছে, আর আপনার 5-7 জন আহত হয়েছে, জায়গায় একজন মারা গেছে। আগুন ধরার পর আগুন নিভাইতে গেছে, ওখানে যাইয়ে তখন ও দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু ওর পরিবারে কেউ নাই। এই যে অকাল মৃত্যু এবং হয়েছে, এখানে তাদের ক্ষতি হয়েছে, তাদের ক্ষতিপূরণ দাবি করি। খুলনায় পুলিশ দম্পতির বাসায় গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে সোনাডাঙ্গা থানায় কর্মরত এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্রকে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এদিকে নির্যাতনের শিকার কিশোরী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন গৃহকর্মী মিলন দাস। সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্ক সংলগ্ন পুলিশ দম্পতি সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্রের ভাড়া বাসায় গৃহকর্মীর কাজ করত মিলন দাস। বুধবার দুপুরে স্থানীয়রা জানালা দিয়ে দেখতে পান গরম কড়াই দিয়ে কিশোরীর মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেয়া হচ্ছে। স্থানীয়রা জানান, পুলিশ দম্পতি প্রায় নির্যাতন করে গৃহকর্মীর উপর। ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। 999-এ স্থানীয়দের ফোন পেয়ে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নরসিংদী থেকে খুলনায় এসে পুলিশ দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা মিনতি রানী। 5 বছরেরও বেশি সময় ধরে কাজ করা মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে চান বাড়িতে। ভাত কাপড় দিতে পারি না, গরিব বললে পরে হ্যাগর কাছে আমি দিয়ে দিচ্ছি। ফোন করি, কথা কই, ভিডিও কলে দেখি, বুঝছেন, ভিডিও কলে দেখি, খবর টবর পাই হয় আমি হ্যাগর নিতাম। এদিকে অভিযুক্ত পুলিশ দম্পতি সঞ্জয় ও পপি রানীকে গ্রেফতার করেছে পুলিশ। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি, সবাই অবগত আছে। পুলিশ হেডকোয়ার্টার পর্যন্ত আমরা বিষয়টা জানিয়েছি, আমরা লিখিতভাবে স্যারদেরকে জানাবো, তারপর বিভাগীয় অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত সঞ্জয় ও পপি রানী দুজনেই খুলনার সোনাডাঙ্গা থানায় উপ পুলিশ পরিদর্শক পদে কর্মরত ছিলেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেশের বাইরের খবর, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইরান ঐতিহাসিক চুক্তি হয়েছে। সই করেছেন 2 প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মাসুদ পেজেশকিয়ান। শিগগিরই খুলছে হরমুজ প্রণালী, উঠে যাবে মার্কিন নৌ অবরোধ। চুক্তির 14 শর্তের অন্যতম, পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, আর তেহরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। এদিকে ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের বিজয় ঘোষণা করেছে তেহরান। দীর্ঘ দিন দরবারের পর অবশেষে ইরান যুদ্ধ বন্ধে ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয়েছে। বুধবার ফ্রান্সের ভার্সাইয়ে সমঝোতা স্মারকে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি মোটেও সহজ ছিল না বলে দাবি করেন তিনি। চুক্তির 14 শর্তের অন্যতম হলো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান। অন্যদিকে তেহরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ওয়াশিংটন। ইরানের সঙ্গে এই ঐতিহাসিক চুক্তির পরও পারস্য উপসাগর অঞ্চল থেকে এখনই সেনা সরাচ্ছে না যুক্তরাষ্ট্র। প্যারিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, চুক্তি হলো মার্কিন বাহিনী আরও কিছুদিন ওই অঞ্চলে অবস্থান করবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকে সইয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরানও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভিকে জানান, ইরানের পক্ষ থেকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই চুক্তিতে সই করেছেন। চুক্তি সই হলেও ওয়াশিংটনের প্রতি
তীব্র অনাস্থা প্রকাশ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুদ্ধে ইরানের বিজয় ঘোষণা করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে তিনি জানান, এই শান্তি চুক্তি হলেও যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না। শত্রুপক্ষ যুক্তির ভাষা না বুঝলে তেহরান আবারও শক্তির ভাষায় জবাব দেবে বলেও হুঁশিয়ার করেন তিনি। শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হওয়ার কথা ছিল, তবে একদিন আগেই তা হয়। দেশ দুটিকে অভিনন্দন জানিয়েছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বলেন, শীঘ্রই হরমুজ খুলে দেবে ইরান, প্রণালী থেকে নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। রাহানুল রানা, সময় সংবাদ। আবারও বিশ্বকাপ প্রসঙ্গ। টানা 2 আসরের পর ফিরে জয় দিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে কলম্বিয়া। উজবেকিস্তানকে 3-1 গোলে হারিয়েছে লস ক্যাফেতে রোসরা। এর আগে দিনের আরেক খেলায় পানামাকে 1-0 গোলে হারিয়েছে ঘানা। শুরুতেই উজবেকিস্তানের কঠিন রক্ষণ ভাঙতে বেশ বেগ পেতে হয় কলম্বিয়ানদের। প্রথমার্ধের শেষ দিকে লুইস দিয়াজের দুর্দান্ত পাস থেকে গোল করে কলম্বিয়াকে এগিয়ে নিয়ে যায় ড্যানিয়েল মুনোজ। দ্বিতীয়ার্ধে চমক দেখায় বিশ্বকাপে অভিষেক হওয়া উজবেকিস্তান। 59 মিনিটে কলম্বিয়ার গোলরক্ষক ভার্গাসের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ফাঁকা জালে বল জড়ায় আব্বাস সাবেক। তবে হোয়াইট ওলভসদের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র 5 মিনিট পরেই সেই গোল শোধ করে দেন লুইস দিয়াজ। ম্যাচের শেষ মুহূর্তে জান্তিমন ক্যাম্পাসের গোল সহজ জয় নিশ্চিত করে কলম্বিয়ানদের। আজ থেকে শুরু হচ্ছে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ, যেখানে হারলেই শেষ হবে কিছু দলের বিশ্বকাপ। জয় ভিন্ন কিছু ভাবছে না প্রতিটি দল। হাড্ডাহাড্ডির লড়াই ইতোমধ্যেই জমে উঠেছে গ্রুপ পর্বের এই লড়াই। প্রথম ম্যাচে হার, ড্র বা জয়, ফলাফল যাই হোক, দ্বিতীয় ম্যাচ থেকেই যেন শুরু হচ্ছে নকআউট পর্ব। ড্র বা জয় পাওয়া দলগুলো চাইবে আসন্ন ম্যাচেই রাউন্ড অফ 32 নিশ্চিত করতে। এদিকে টানা 2 ম্যাচ হারলেই বিশ্বকাপ থেকে বাদ পড়বে কিছু দল। তাই আগের ম্যাচে জয় না পাওয়া দলগুলোর জন্য দ্বিতীয় ম্যাচটাই হতে চলেছে ডু অর ডাই। যেমনটা চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে। প্রথম ম্যাচে হেরেছে 2 দলই। এশিয়ান জায়ান্টস উত্তর কোরিয়ার কাছে 2-1 চেকিয়ান ও আয়োজক দেশ মেক্সিকোর কাছে 2-0 হেরেছে বাফানারা। শেষ 6 ম্যাচে কেবল ওই একটা ম্যাচ হেরেছে চেক প্রজাতন্ত্র, আর দক্ষিণ আফ্রিকা জিততে পারেনি একটিও। চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে জয়ী দল টিকে থাকবে বিশ্বকাপের জন্য। বৃহস্পতিবার 10টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এই 2 দল। এর আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়নি বসনিয়া ও সুইজারল্যান্ডের মাঝে। 2 দলই ড্র করেছে প্রথম ম্যাচে। এবারের বিশ্বকাপের প্রথম জয়ের লক্ষ্যে রাত 1টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে মুখোমুখি হবে 2 দল। কানাডা বনাম কাতারের ম্যাচটিও সমান গুরুত্বপূর্ণ। এরাও জয় তুলতে পারেনি নিজেদের প্রথম ম্যাচে। এর আগে মুখোমুখি দেখায় জিতেছিল কানাডা, তবে স্বস্তিতে নেই জেসি মার্শের দল। হ্যামস্ট্রিংয়ে ইনজুরির কারণে প্রথম ম্যাচ খেলতে পারেনি আলফোনসো ডেভিস। খেলতে পারছেন না কাতারের বিপক্ষে ম্যাচেও। এদিকে প্রথম ম্যাচে শেষ মুহূর্তে কাতারের ঘুরে দাঁড়ানোর গল্প সবারই জানা। দ্বিতীয় ম্যাচেও ঘটাতে পারে অসম্ভব কিছু। ভোর 4টায় শুরু হবে এই ম্যাচ। এদিকে দুর্দান্ত ফর্মে আছে দক্ষিণ কোরিয়া। এশিয়ান পরাশক্তির মুখোমুখি আয়োজক দেশ মেক্সিকো। 2 দলই জয় পেয়েছে নিজেদের প্রথম ম্যাচে। এবার লক্ষ্য দ্বিতীয় ম্যাচে জয় দিয়ে রাউন্ড অফ 32-তে কোয়ালিফাই করা। স্তাদিও গোয়াদেলা জারাতে সকাল 7টায় শুরু হবে এই খেলা। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। বিশ্বকাপ খেলতে আর কোনো শঙ্কা নেই নেইমার জুনিয়রের। দলীয় অনুশীলনে ফিরেছেন সেলেসাও পোস্টার বয়। গার্ড অব অনার দিয়ে তাকে বরণ করে নিয়েছে গোটা স্কোয়াড। স্পেশাল প্লেয়ারকে স্পেশাল ট্রিটমেন্ট। গার্ড অব অনারে বরণ করে নেওয়া হলো নেইমার জুনিয়রকে। যুক্তরাষ্ট্রে নেমে দলের ক্যাম্প শুরুর পর প্রথমবারের মতো অনুশীলনে এই তারকা শুরুতে অংশ নেন ওয়ার্ম আপে। এরপর কোচিং স্টাফের এক সদস্যের সঙ্গে রানিং আর ফিটনেস নিয়ে কাজ করেন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে অনুশীলনে 34 বছর বয়সী নেইমার মাঠের শারীরিক অনুশীলন করেছেন। এছাড়া বলেও কিছু সময় কাজ করেছেন, তবে এখনও তিনি দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দেননি। সবকিছুই চলছে চিকিৎসক ও ফিটনেস বিশেষজ্ঞদের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী। এর আগে নিউ জার্সিতে দলের ক্যাম্পে ফিজিওথেরাপিস্ট ও ফিটনেস কোচদের সঙ্গে ইনডোর সেশনেই সীমাবদ্ধ ছিলেন ব্রাজিলের নাম্বার 10। গত মাসে সান্তোসের হয়ে করিতিবার বিপক্ষে ম্যাচে ডান পায়ের পেশিতে চোট পান নেইমার। সেই চোটই এখনও তাকে ভোগাচ্ছে।
মরক্কোর সঙ্গে ড্রয়ের পর থেকে বেশি আলোচনায় নেইমার। মিডফিল্ডের সৃজনশীলতার অভাব ভোগাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। নেইমারের অন্তর্ভুক্তি সে সমস্যার সমাধান কিনা নিশ্চিত নয়, তবে তার মাঠে থাকা আত্মবিশ্বাস বাড়াতে পারে সেলেসাও শিবিরে। শনিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ ব্রাজিলের। এর আগে আরও সেশন আছে কার্লো আনচেলত্তির দলের। নেইমারের শারীরিক অবস্থার উন্নতি ঠিক করবে তার প্রত্যাবর্তনের দিনক্ষণ। আহমেদ হৃদয়, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানী ঘিরে হবে রিং ও রেডিয়াল রোড। নতুন রুটে ঢাকা চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমছে 80 কিলোমিটার। সমন্বিত উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফেরাবে সরকার। রিজার্ভ চুরি কাণ্ডে সাবেক গভর্নর আতিউর সহ দেশি বিদেশি 64 ব্যক্তি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা। চার্জশিটের খসড়া প্রস্তুত সিআইডির। কেন্দ্রীয় ব্যাংকের স্বস্তি। এবং কেইনের রেকর্ড গড়া ম্যাচে ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের। পর্তুগালকে রুখে দিল কঙ্গো। ম্যাচে নিষ্প্রাণ ক্রিস্টিয়ানো রোনালদো। এই ছিল দুপুরের সময়ে বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী শবনম নিবিড়। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরেই, সঙ্গেই থাকুন সময়ে।